সময় কই সময় হ্যালো মাস্টার্সের ছাত্রছাত্রীরা আসসালামু আলাইকুম। তোমরা কি আসো? হ্যালো না না ওরা কমেন্ট তো লিখবে, আমরা আগের ক্লাসের ইয়েটা ইয়ে করবে না। হ্যাঁ একজন আসছে। আহমেদ মতিউর শুভ আসসালামু আলাইকুম। আমি আমার প্রথম ক্লাসে তোমাদের যে ফ্যাক্টরগুলো নিয়ে আলোচনা করছিলাম, তাপ এবং তাপমাত্রা, আলো এবং তাপমাত্রা, সেটার ব্যাপারে তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো। আর আমি আজকে তোমাদেরকে ওটারই দ্বিতীয় অংশ অর্থাৎ পানি এবং বায়ু প্রবাহ নিয়ে আলোচনা করব। যদি তাপ এবং তাপমাত্রার বিষয়টা নিয়ে তোমরা না পড়ে থাকো তাহলে আমার এই পানি এবং বায়ু প্রবাহ তোমাদের কোনো কাজে আসবে বলে আমার মনে হয় না। আজকের পাঠ্য বিষয় উদ্ভিদের বৃদ্ধি ও বিস্তৃতিতে পানির প্রভাব এবং বায়ু প্রবাহের প্রভাব। আমি প্রথমে পানি নিয়েই আলোচনা করব তোমাদের সাথে। পানি হচ্ছে, পানির অপর নাম কিন্তু জীবন। অর্থাৎ কোনো জীবন যদি জীব হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয় তাহলে তার আশেপাশে বা তার সাথে পানির দরকার হয়। পানি কিরকম? একটা জীব যদি একটা কোষেরও হয় তাহলে তার প্রোটোপ্লাজমের ৮০ থেকে ৯৫ অংশ পানি থাকে। তাহলে বুঝতেই পারতেছো যে কোনো জীবের জন্য পানি খুবই গুরুত্বপূর্ণ। আর উদ্ভিদের ক্ষেত্রে পানির উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে তার জৈবিক কার্যগুলা সম্পাদন হবে কিনা, সে অঙ্কুরিত হবে কিনা, তার প্রচ্ছেদন হবে কিনা, তার সালোক সংশ্লেষণ হবে কিনা, তার শ্বসন হবে কিনা, সব কাজ, সকল জৈবনিক কাজের জন্য তার পানির প্রয়োজন হয়। তাহলে একটা পরিবেশে উদ্ভিজ্জ তৈরিতে পানি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে পরিবেশে উদ্ভিদ কেমন হবে এবং তার উদ্ভিজ্জ বিস্তৃতিটা কেমন হবে সেটা নির্ভর করে পানির পরিমাণ এবং প্রকৃতির উপর। অর্থাৎ কি আকারে পানিটা আছে এবং সাথে সাথে কি পরিমাণে আছে। বেশি পরিমাণে থাকতে পারে, কম পরিমাণে থাকতে পারে। আবার প্রকৃতিটা নির্ভর করে সে কি তরল অবস্থায় আছে, না বায়বীয় অবস্থায় আছে, না কঠিন অবস্থায় আছে। তাহলে সে যদি তরল অবস্থায় থাকে তাহলে তরল, বায়বীয়, কঠিন যে ৩ অবস্থায় থাকুক না কেন সে মাটিতে থাকবে। তাহলে মাটিতে সে কি পরিমাণে থাকবে? পরিমাণটা আর্দ্রতা হিসাবে থাকবে না মানে স্থরায়ন হিসাবে থাকবে? তাহলে যদি পুকুরের পানি মনে করো, পুকুরটা তো মাটিতেই, পুকুরের পানিটা যদি ধরি আমরা তাহলে তার একটা নির্দিষ্ট গভীরতা আছে। যে কোনো জলাশয়, বিলের পানি, তার একটা নির্দিষ্ট গভীরতা আছে। তারপরে তোমার বিলের পানিটা সব সময় থাকে না, পুকুরের পানিটা আবার সব সময় থাকে, জলাশয়ের পানিটাও সব সময় থাকে না, খালের পানি সব সময় থাকে, খালের পানি অনেক সময় বদ্ধ থাকে, অনেক সময় স্রোতে থাকে। অর্থাৎ
সে কোন প্রকৃতিতে আছে, কি পরিমাণে আছে এবং কোন প্রকৃতিতে আছে, এটার উপর নির্ভর করে উদ্ভিদের বৃদ্ধি এবং সে কেমন ভেজিটেশন তৈরি করবে, অর্থাৎ উদ্ভিজ্জ তৈরিতে পানি অনেকখানি প্রভাব ফেলবে। তাহলে সেই পানি, আমি যদি মাটির পানি ধরে নেই, তাহলে মাটির পানিটা কিভাবে থাকে? সাধারণত বৃষ্টির পরে মাটিতে পানি থাকবে এবং সেই বৃষ্টির চক্র তোমরা অনেক ছোটবেলা থেকেই পড়ে আসছো। পানি একবার বা জলীয় বাষ্প হয়ে আকাশে উড়ে যাচ্ছে, তাপ এবং তাপমাত্রার বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে সেই বৃষ্টির পানি হয়ে আবার ভূমিতে নামছে, ভূমি আবার মাটি পানিগুলা শোষণ করে নিচ্ছে, শোষণ করে কিছু অংশ সমুদ্রে চলে যাচ্ছে, কিছু অংশ মাটির বিভিন্ন কণার মধ্যে থেকে যাচ্ছে। এই মাটির যে কণার মধ্যে থাকা এই পানিটাকেই উদ্ভিদ সবচেয়ে বেশি ব্যবহার করতে পারে এবং এটাকে বলে কৈশিক পানি। এবং এই কৈশিক পানিটা উদ্ভিদ মাটি থেকে মূলের সাহায্যে শোষণ করে নেয়, মূলের মাধ্যমে সে শোষণ করে এবং তার সবসময়ই মূল জৈবিক কাজগুলা পরিচালনা করে, মূলের কাছ থেকে মূলের মাধ্যমে শোষণ করে উদ্ভিদের বিভিন্ন অংশে যায়। বিশেষ করে পাতায় গিয়ে প্রথমে সালোক সংশ্লেষণ করে। সালোক সংশ্লেষণের জন্য পানি একদম অপরিহার্য, কারণ পানির মাধ্যমেই সে তাপটাকে পরিবর্তিত করে শক্তিতে রূপান্তরিত করতে পারে এবং সেই তাপ শক্তি দিয়েই সে কার্বন ডাই অক্সাইডকে ব্যবহার করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে বিভিন্ন চক্রের মাধ্যমে। আবার সেই খাদ্য শ্বসন প্রক্রিয়ায় তাপ এবং কার্বন ডাই অক্সাইড উৎপাদন করে এবং প্রস্বেদনের মাধ্যমে অতিরিক্ত পানিটা সে দেহ থেকে বের করে দেয়। তাহলে পানি ছাড়া তার কোনো জৈবিক কার্যক্রমই চলতে পারে না। তাহলে এই পানিটার প্রাপ্যতা, যদি অধিক পানি হয় তাহলে একরকম হবে উদ্ভিদ, যদি কম পানি হয় তাহলে একরকম হবে, তাহলে একদম খুব বেশি অল্প হলে তাহলে একরকম হবে উদ্ভিদ। এই পানি প্রাপ্যতার উপর ভিত্তি করে উদ্ভিদের বিভিন্ন ভেজিটেশন তৈরি হয়। যেমন অনেক পানি, গভীর, এতখানি গভীর যে সমুদ্রের পানি বা নদীর পানি, সমুদ্রের পানি, নদীর পানি, এরা চলমান পানি। এইসব পানিতে কিন্তু সহজভাবে উদ্ভিদ আটকে থাকে না বা উদ্ভিদ জন্মাতেও পারে না। কিন্তু একটা পুকুরের পানি তার নির্দিষ্ট গভীরতা পর্যন্ত, অর্থাৎ যে গভীরতা পর্যন্ত উদ্ভিদে সূর্য আলো পৌঁছাতে পারে এবং উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, সেই সব জায়গায় যেসব উদ্ভিদগুলা জন্মায় ওগুলাকে বলা হয় জলজ উদ্ভিদ। পানি প্রাপ্যতার উপর ভিত্তি করে তাহলে বিভিন্ন রকমের উদ্ভিদ জন্মায়। বেশি পানিতে যেগুলা জন্মায় সেগুলার নাম হচ্ছে জলজ উদ্ভিদ। আর সেই জলজ উদ্ভিদ পানি যখন শুকিয়ে যায়, কিন্তু শুধু কৈশিক পানি নিয়ে যেসব উদ্ভিদ জন্মায় এগুলাতে বলা হয় মেসোজ উদ্ভিদ। তারপরে তোমার একদম শুকিয়ে যায়, শুধু বালি, যেখানে পানি ধরেই রাখতে পারে না, কৈশিক পানিও থাকে না, সেই সব উদ্ভিদকে বলা হচ্ছে মরুজ উদ্ভিদ। আর যেসব উদ্ভিদ লবণাক্ত মাটিতে জন্মায়, অর্থাৎ কৈশিক পানি থাকুক বা না থাকুক, কিছুটা কৈশিক পানি থাকলেও সেই পানিটাকে উদ্ভিদ খুব সহজে গ্রহণ করতে পারে না, কারণ মাটিতে যদি লবণ বেশি থাকে তাহলে মাটির মূলগুলা ঠিকমতো, উদ্ভিদের মূলগুলা ঠিকমতো তার প্রয়োজনীয় পানি নিতে পারে না এবং পানি নিলেও তার যে খাদ্য তৈরির জন্য যে বা মূলের যে কাজগুলা করার জন্য যে পরিমাণের অক্সিজেন দরকার হয় সেই পরিমাণ অক্সিজেন সে মাটি থেকে সহজভাবে নিতে পারে না, যার ফলে অন্য রকমের কিছু অভিযোজিত উদ্ভিদ জন্মায়। এগুলাকে বলা হয় হ্যালোফাইট। অর্থাৎ মাটিতে পানি এবং লবণ যদি একসাথে থাকে তাহলে সেই মাটিতে যেসব উদ্ভিদগুলা জন্মাবে এগুলোকে বলা হচ্ছে হ্যালোফাইট। আবার কতগুলো আছে, ওই হ্যালোফাইটের মধ্যেই আবার কতগুলো উদ্ভিদ আছে ম্যানগ্রোভ উদ্ভিদ। অর্থাৎ সমুদ্রের পানিতে যখন সে জোয়ার ভাটা হবে, যেই মাটিতে দৈনিক জোয়ার ভাটা হবে, অর্থাৎ জোয়ার ভাটা যুক্ত যে উদ্ভিদগুলা, যে মাটি, সেই মাটিতে যে উদ্ভিদ জন্মাবে ওই উদ্ভিজ্জকে বলা হবে ম্যানগ্রোভ। সাধারণত এছাড়াও বাতাসের জলীয় বাষ্প থেকে কিছু পানি সংগ্রহ করে শোষণ করে উদ্ভিদ জীবন যাপন করতে পারে।
যেমন কিছু পরাশ্রয়ী উদ্ভিদ আছে, অর্থাৎ অন্য গাছের মধ্যে জন্মায়, যেমন অর্কিড, যেগুলা বাতাসের জলীয় বাষ্প ধারণ করে নিজেদের জৈবিক কার্য করে। তারপরে মস আছে, ফার্ন আছে বিভিন্ন রকমের। এরা সাধারণত বাতাসের, অর্থাৎ মাটির পানি নিতে হয় না ওদেরকে, কিন্তু বাতাসের যে জলীয় বাষ্প থাকে সেই জলীয় বাষ্পটাকে ওরা গ্রহণ করে বা শোষণ করে জৈবিক কার্য সম্পাদন করতে পারে এই উদ্ভিদগুলা। এছাড়াও তোমাদের জলজ উদ্ভিদগুলার কিন্তু আবার বিভিন্ন রকমের অবস্থান আছে, অর্থাৎ জলজ উদ্ভিদও আবার বিভিন্ন রকমের ভেজিটেশন তৈরি করে। জলজ উদ্ভিদের মধ্যে অনেক রকমের ভেজিটেশনের মধ্যে যেমন ভাসমান জলজ উদ্ভিদ আছে, অর্থাৎ যে উদ্ভিদগুলা মাটি পর্যন্ত যায় না, পানির উপরেই থাকে, এবং পানির ভিতরে শুধু মূল আর কাণ্ডের কিছু অংশ থাকে, আর উপরে তার, তোমরা যদি বই সাথে নিয়ে থাকো তাহলে ছবি দেখলে বুঝতে পারবে, আর আমি যদি বোর্ডে পড়াতে পারতাম তাহলে ভালো করে ইয়ে করে দিতে পারতাম। অর্থাৎ এই উদ্ভিদগুলার মূল এবং কাণ্ডের কিছু অংশ পানিতে থাকে, কিন্তু বেশিরভাগ অংশই বাতাসে থাকে, আর মূল এবং কাণ্ডের কোনো অংশই পানির সাথে যুক্ত থাকে না। এইগুলাকে বলা হয় ভাসমান জলজ উদ্ভিদ। তারপরে তোমার জলজ উদ্ভিদ আছে নিমজ্জিত জলজ উদ্ভিদ। নিমজ্জিত জলজ উদ্ভিদ কিন্তু পানির ভিতরেই থাকে, কিন্তু এরাও খুব একটা মাটির মধ্যে যেতে পারে না, অর্থাৎ এরা পানির উপরে কোনো অংশ থাকে না, পানির ভিতরেই থাকে, নিমজ্জিত অবস্থায় থাকে। কোনো কোনো ক্ষেত্রে এরা এই মাটির ইয়েতে নোংরা, মানে মাটির সাথে সংযুক্ত হয় না মূলগুলা, অর্থাৎ এদের আবার নিজস্ব কোনো মূলও থাকে না। যেমন হাইড্রিলা, কারা, তোমরা যেসব শৈবালগুলা পড়ছো, এগুলা হচ্ছে নিমজ্জিত জলজ উদ্ভিদ। তাছাড়া আছে নোংরাবদ্ধ জলজ উদ্ভিদ। নোংরাবদ্ধ কোন সব জলজ উদ্ভিদ? যারা মাটির সাথেও সংযুক্ত থাকে, অর্থাৎ নোংর করে থাকে, মাটিকে আঁকড়ে রাখে, আবার কাণ্ডটা মোটামুটি পানির মধ্যে থাকে, কিন্তু বড় পাতা, এদের পাতাগুলো কিন্তু অনেক বিস্তৃত হয়, বড় হয়। বড় পাতাটাকে ওরা পানির উপরে রেখে বেশি বেশি শালক সংশ্লেষণ করে, এবং ওরা অনেক খাদ্য তৈরি করতে পারে অনেক পরিমাণে। যেসব জলজ উদ্ভিদগুলা সঞ্চিত খাদ্য বেশি তৈরি করতে পারে, এরা হচ্ছে নোংরাবদ্ধ জলজ উদ্ভিদ। তারপরে তোমার নোংরাবদ্ধ ছাড়াও উভচর জলজ উদ্ভিদ আছে, অর্থাৎ প্রয়োজনীয় আলো পায় এই মাপের গভীরতা পর্যন্ত যেসব উদ্ভিদগুলা জন্মায়, এগুলা সাধারণত এই ভাসমান জলজ উদ্ভিদ আছে, নিমজ্জিত আছে, নোংরাবদ্ধ আছে। আর যখন পানির গভীরতা থাকে না, যেমন বিলে, জলাশয়ে যেসব উদ্ভিদগুলা জন্মায়, এই উদ্ভিদগুলা সবসময় পানি থাকতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু মাটিটা ভিজা থাকতে হবে, কোনো কোনো সময় পানি থাকবে, কোনো কোনো সময় পানি থাকবে না। এইসব উদ্ভিদগুলাকে বলা হচ্ছে উভচর উদ্ভিদ। আর একদম পানির স্তর থাকবে না, কিন্তু মাটিটা কৈশিক পানির চেয়েও একটু বেশি থাকবে, সেটাকে বলা হচ্ছে ভিজা মাটির উদ্ভিদ। তাহলে উভচর উদ্ভিদগুলোর মধ্যে আমরা কি পাই? টাইফা পাই, নলখাগড়া পাই, সেজিটারিয়ান টারিটারিয়ান কতগুলো শৈবাল টিউবেল আছে, এগুলা পাই। আর তোমার এই যে মস জাতীয় উদ্ভিদ, ফার্ন, মস, এসব উদ্ভিদগুলা সাধারণত উভচর উদ্ভিদের মধ্যে পড়ে। আর ভিজা মাটির উদ্ভিদও কিন্তু সাধারণত, ভিজা মাটির উদ্ভিদে দুই ধরনের ঘাস জাতীয় উদ্ভিদ হয়। একটা হচ্ছে তোমার সাইপারিসি পরিবারের উদ্ভিদ হয়, আর হচ্ছে একটা ফুয়েসি পরিবারের উদ্ভিদ হয়। সাইপারিসি পরিবারের উদ্ভিদগুলা সাধারণত তৃণভূমি তৈরি করতে পারে, অর্থাৎ এক ধরনের নিজস্ব উদ্ভিজ্জ তৈরি করতে পারে, মোটামুটি কাছাকাছি প্রজাতির উদ্ভিদ দিয়ে, বেশি বড় হয় না, ছোট। এগুলা সাধারণত ভিজা মাটিতে হয়, অর্থাৎ এগুলো এক ধরনের জলজ উদ্ভিদ, কিন্তু গভীর পানিতে হয় না, এগুলো হচ্ছে শুধু ভিজা মাটিতে হয়। আর দ্বিতীয় শ্রেণীর যে উদ্ভিদগুলো আমি বলছিলাম, সেগুলো হচ্ছে ওই যে মেসোজ উদ্ভিদ, যেগুলা অর্থাৎ পৃথিবীতে শতকরা 80% ভেজিটেশন বা উদ্ভিজ্জ সাধারণত মেসোজ উদ্ভিদ রূপেই হয়, এবং এইসব উদ্ভিদগুলা মাটির কৈশিক পানিকে গ্রহণ করে, এবং বৃষ্টির দিনে এরা সবচেয়ে বেশি ইয়ে হয়, এবং এগুলা বেশি বিস্তৃত এবং নিজেদেরকে, অর্থাৎ অপটিমাম পানি নিতে পারে এরা। উদ্ভিদ সহজভাবে পানি গ্রহণ করতে পারে, যে কৈশিক পানি, সেই পানির ভূমিগুলাতে, যেমন
পাহাড়ের ঢালে, সমতল ভূমিতে, তারপরে আমাদের যে কৃষি জমিতে যে ভেজিটেশন গুলা তৈরি হয়, এই সব উদ্ভিদগুলা এবং সমতল ভূমি, আবাসিক এলাকা, অনাবাসিক এলাকায় বিভিন্ন যেসব উদ্ভিদগুলা জন্মায়, এগুলাকে আমরা বলি মেসোজ উদ্ভিদ। এবং বিশ্বের ৮০% ভেজিটেশনই এই মেসোজ উদ্ভিদের অন্তর্ভুক্ত। তারপরে হচ্ছে পানির প্রাপ্যতা একদমই কম, মরুভূমি, কিন্তু মরুভূমিতে তো উদ্ভিদ থাকে না, পানি নাই বললেই চলে। কিন্তু মরু উদ্যান, যেখানে প্রাকৃতিকভাবে কিছু পানি থাকলেও মানে কৃত্রিম ভাবে পানি দিয়ে কিছু উদ্ভিদ তৈরি করা যায়, সেই সব উদ্ভিদগুলোকে বলা হয় মরুজ উদ্ভিদ, জেরোফাইটস বা শুষ্ক মাটির উদ্ভিদ। সেই জেরোফাইট গুলা আবার মেসোজ এবং জেরোফাইটের কাছাকাছি যেগুলা থাকে, সমতল ভূমিতেও কিছু মরুজ উদ্ভিদ হয়, যেগুলা যে শীতকালে পাতা ঝরায় ফেলে, পত্রঝরা বনাঞ্চল বলি আমরা, বাংলাদেশে আছে অনেক। এই পত্রঝরা বনাঞ্চল গুলাকে আমরা সাধারণত মরুজ উদ্ভিদ বলি, এবং এগুলা পানি নিজেদের দেহে সঞ্চয় করে রাখে একটা নির্দিষ্ট সময়ে, এবং প্রস্বেদন নিয়ন্ত্রণ করার জন্য একটা নির্দিষ্ট সময়ে ওরা পানি ঝরাই ফেলে। এইসব মরুজ উদ্ভিদ গুলা সাধারণত কিছু কিছু মরুজ উদ্ভিদ আছে আবার হ্যান্ডস এন্ড স্ল্যাক পদ্ধতিতে তোমার সালোক সংশ্লেষণ করতে পারে, পানির তেমন ইয়ে করতে হয় না, দেহের পানিটাকে সঞ্চয় করে রেখে ওরা সালোক সংশ্লেষণ পদ্ধতিতে নিজেদেরকে ইয়ে করে রাখতে পারে। এবং পানির উপস্থিতি অনুপস্থিতি কিন্তু উদ্ভিদগুলাকে তাপমাত্রার কারণে যেমন সুপ্ত অবস্থায় চলে যেতে পারে, ঠিক সেরকম বিশেষ করে উভচর মাটির উদ্ভিদগুলা কিন্তু সুপ্ত অবস্থায় থাকে যখন পানি শূন্য থাকে, আর পানি পেলেই ওরা আবার নিজেদেরকে অঙ্কুরিত করে জীবন ধারণ করতে পারে। তারপরে তোমার এই যে লবণাক্ত মাটির উদ্ভিদ, প্রত্যেকটা পানির প্রাপ্যতার উপর ভিত্তি করে প্রত্যেক উদ্ভিদই নিজেদের দেহে এক ধরনের অভিযোজন ক্ষমতা তৈরি করে এবং কিছু অভিযোজন বৈশিষ্ট্য ওরা অর্জন করে নেয়। সেই অভিযোজন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বিভিন্ন রকমের যে উদ্ভিদ আছে, যেমন লবণাক্ত মাটির উদ্ভিদে তোমার নিমাটোফোর তৈরি, মাটির উদ্ভিদে হবে হচ্ছে নিমাটোফোর তৈরি হবে, জরায়ুজ অঙ্কুরোদ্গম হবে। জরায়ুজ অঙ্কুরোদ্গমটা সাধারণত মেইনলি জোয়ার ভাটা অঞ্চলের, অর্থাৎ ম্যানগ্রোভ পানি মাটিতে বেশি হবে নিমাটোফোর এবং জরায়ুজ অঙ্কুরোদ্গম গুলা। আর তোমার লবণাক্ত মাটির উদ্ভিদে যেটা হয় সেটা হচ্ছে পাতাটা মোটা হবে, বাকলগুলা মোটা হবে, যেন নির্দিষ্ট সময়ে ওরা পানি এবং বাতাস নিজেদের জন্য ইয়ে করে ধরে রাখতে পারে। এবং এই বৈশিষ্ট্যগুলো আবার ম্যানগ্রোভ উদ্ভিদেও আছে, এবং লুকায়িত স্টোমাটা থাকে এদের পানি প্রস্বেদন নিয়ন্ত্রণ করতে পারার জন্য। এইসব বৈশিষ্ট্যগুলা ভালো করে দেখবা। আর ম্যানগ্রোভ উদ্ভিদ, হ্যালোফাইট উদ্ভিদ, এইসবের উদাহরণগুলাকে ভালো করে দেখবা। আর বর্ণনামূলক ভাবে তোমরা যেটা পড়বা সেটা হচ্ছে জলজ উদ্ভিদগুলা, বিভিন্ন প্রকারের জলজ উদ্ভিদ উদাহরণ সহ বৈশিষ্ট্য সহ ভালোভাবে পড়বা, কারণ এগুলা তোমাদের প্র্যাকটিক্যালও থাকতে পারে। এগুলার পরিবেশীয় কমেন্ট ফিলিকে মনে হয় প্র্যাকটিক্যাল ইয়ে করতে হয়। আর পরাশ্রয়ী উদ্ভিদগুলাকেও তোমরা একটু ইয়ে করে দেখবা ভালো করে, মরুজ উদ্ভিদ, পরাশ্রয়ী উদ্ভিদ এবং বিভিন্ন রকমের জলজ উদ্ভিদ, এগুলা ম্যানগ্রোভ উদ্ভিদ এগুলা হচ্ছে বৈশিষ্ট্যগুলা ভালো করে পড়বা আর উদাহরণ দেখবা ভালোভাবে। এই হলো পানির বিষয়ে। তোমাদের উপস্থিতি তো খুবই কম, তোমরা আমার লেকচারগুলা শোনার পরে কোনো প্রশ্ন করো না, আমি বুঝতে পারি না তোমরা কি আদৌ পরে আসো, শুনো, কিছুই বুঝতে পারতেছি না। তোমরা কি পানি বিষয়টার উপর কোনো প্রশ্ন করতে চাও? তাহলে কমেন্ট করতে পারো, আর না হয় আমি বায়ু প্রবাহে চলে যাব।
আচ্ছা, তাহলে আমাদের প্রভাবকগুলোর মধ্যে কি কি গেল? আলু গেল, তাপমাত্রা গেল এবং পানি গেল। এখন হচ্ছে বায়ু প্রবাহ। এই প্রভাবকগুলা কি করতেছে? এই প্রভাবকগুলা ভেজিটেশন বিস্তৃতি, অর্থাৎ উদ্ভিদ কোন অঞ্চলে কতখানি জন্মাবে এবং কি প্রকারের ভেজিটেশন তৈরি করবে সেগুলা নিয়ন্ত্রণ করে। এখন সেই নিয়ন্ত্রণকারী আরেকটি প্রভাবক হচ্ছে উইন্ড বা বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ কাকে বলে? বায়ু প্রবাহ হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল চিনো? বায়ুমণ্ডলের চাপের তারতম্য, চাপের এবং তাপমাত্রার তারতম্যের কারণে উচ্চ বায়ুচাপ যুক্ত অঞ্চল থেকে যদি নিম্ন বায়ুচাপ অঞ্চলের দিকে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয় বায়ু প্রবাহ। এবং এই চাপ এবং তাপের পার্থক্যের পরিমাণের উপর নির্ভর করে প্রবাহটা কি স্বাভাবিক হবে না অতিরিক্ত হবে। তাহলে উচ্চ তাপ এবং চাপযুক্ত অঞ্চল থেকে নিম্ন চাপযুক্ত অঞ্চলে বায়ুর যে প্রবাহ হবে, সেই বায়ু প্রবাহ এর ফলে কিভাবে উদ্ভিজ্জ প্রভাবিত হবে, উদ্ভিজ্জ কোথায় হবে, কিভাবে হবে, কতটুকু হবে। বায়ু প্রবাহ সরাসরি আমরা মানে এতদিন যে উদ্ভিদগুলার জীবনযাত্রা পড়ালেখা করছি সেখানে কোন জায়গায় আমাদের বায়ু প্রবাহ দরকার হয়? সাধারণত বায়ু পরাগী উদ্ভিদের পরাগায়নের জন্য আমরা কিন্তু বায়ু প্রবাহটাকে দায়ী করে থাকি। তাহলে সেটা কি হয়? বায়ু পরাগী উদ্ভিদগুলার পরাগায়নের জন্য সাধারণত বায়ু প্রবাহ উদ্ভিদকে প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে। ফল আর বীজের বিস্তারেও কিন্তু বায়ু প্রবাহের দরকার হয়। এছাড়া বাতাসের গ্যাস বিনিময়, অর্থাৎ উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করে, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে দিনের বেলায় সালোক সংশ্লেষণের সময়, আর উল্টাটা করে রাতের বেলায়। রাতের বেলায় কি করে? অক্সিজেন নেয় আর কার্বন ডাই অক্সাইডকে সারাক্ষণই করে, পরিমাণে বেশি এবং কম। দিনের বেলায় সে কার্বন ডাই অক্সাইড বেশি নেয় এবং অক্সিজেন তৈরি করে বেশি, এবং বাতাসের এই পরিমাণটাকে নিয়ন্ত্রণ করার জন্য বায়ু প্রবাহের দরকার হয়। এবং এই বায়ু প্রবাহ থাকলে সালোক সংশ্লেষণের হারটা স্বাভাবিক হয় বা বাড়ে। আর এটা যদি অস্বাভাবিক থাকে, বায়ু প্রবাহ বেশি হয়, তাহলেও সালোক সংশ্লেষণ প্রভাবিত হয়, আবার কম হলেও কিন্তু সালোক সংশ্লেষণের হার কমে যেতে পারে। আর যে কাজটা করে বায়ু প্রবাহ, গ্যাসের বিনিময়ের সাথে সাথে পরিবেশের স্যাঁতস্যাঁতে অবস্থাটাকে পরিবর্তন করে দেয়, অর্থাৎ সে বায়ুর আর্দ্রতাটাকে নাড়াচাড়া করে দেয়, যার ফলে বাতাসের যে গরম আর্দ্রতা, অর্থাৎ সাধারণত ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক এসবের বৃদ্ধির জন্য যে আবহাওয়াটা দরকার হয় সেই আবহাওয়াটাকে পরিবর্তিত করে আবহাওয়া শুষ্ক করতে সাহায্য করে হচ্ছে বায়ু প্রবাহ। ফলে উদ্ভিদের রোগ জীবাণুর আক্রমণ থেকে রক্ষা পায়। আর হচ্ছে বিভিন্ন রকমের প্রস্বেদনের হারকেও বৃদ্ধি করতে পারে বায়ু প্রবাহ। প্রস্বেদনের হারকে কিভাবে বৃদ্ধি করে? সে জলীয় বাষ্প যদি সরে যায় তাহলে পাতা থেকে সহজে পানিটা বের হয়ে বাতাসে মিশে যেতে পারে, সেভাবে প্রস্বেদনের হারকেও সে বৃদ্ধি করতে পারে। এইগুলা তো গেল বায়ু প্রবাহের ফলে উদ্ভিদের সুবিধাগুলা। উদ্ভিদের অসুবিধাগুলা কি কি করে সে? উদ্ভিদের অসুবিধার মধ্যে সে সবচেয়ে বেশি করে হচ্ছে উদ্ভিদের বিকৃতি ঘটাতে পারে। ফসল আহরণের আগে গাছকে ফেলে দিতে পারে মাটির সাথে, যেমন ধান তোলার আগে যেরকম যদি জুড়ে বাতাস হয়, ঝড় বৃষ্টি হয়, তাহলে গাছগুলা মাটির সাথে মিশে যেতে পারে। আর বড় বড় গাছগুলা যদি ওরকম বায়ু প্রবাহের চাপের মধ্যে পড়ে তাহলে তার আকার আকৃতি বৃদ্ধি পাবে, অর্থাৎ প্রবাহের দিকে ঝুঁকে যেতে পারে, এমনকি ভেঙেও যেতে পারে, এমনকি মরেও যেতে পারে। ভেঙে যেতে পারে, মরে যেতে পারে, ক্ষত তৈরি হতে পারে। বাতাসের ফলে একটা গাছের সাথে আরেকটা গাছের ঘর্ষণের কারণে
ক্ষত তৈরি হতে পারে, ক্ষত সৃষ্টি করতে পারে সে। এছাড়া কলকারখানা যুক্ত অঞ্চল থেকে, কলকারখানার অঞ্চল থেকে অর্থাৎ শিল্পাঞ্চল থেকে বায়ু যদি দূরে প্রবাহিত হয়ে তোমার উদ্ভিদ অঞ্চলে যায়, তাহলে কিন্তু উদ্ভিদের অনেক ক্ষতি হয়। ওই উদ্ভিদগুলা পুড়ে যেতে পারে, যেমন রেইন বৃষ্টি হতে পারে। রেইন বৃষ্টি যদি হয় তাহলে কিন্তু পুরো উদ্ভিদটা ধ্বংস হয়ে যেতে পারে। তারপরে হচ্ছে মাটির ক্ষয় করতে পারে বায়ু প্রবাহ। মাটির ক্ষয় করলে কিন্তু দুইটা কাজ করে। মাটি ক্ষয়ের ফলে গাছ আলগা হয়ে যায়, গাছগুলা সরে যায়, ফলে তোমার ওই জায়গার উদ্ভিদ নষ্ট হয়ে যেতে পারে কোনো উঁচু জায়গা থেকে। তারপরে তোমার গাছপালা পড়ে যেতে পারে আলগা হয়ে, মূল আলগা হয়ে। তারপরে যেটা করে সেটা হচ্ছে সে তোমার বালি অঞ্চলের, মরুভূমি অঞ্চলের বালিকে বায়ু প্রবাহের ফলে নিয়ে গিয়ে তার যে ওখানে বিভিন্ন যে ছোটখাটো যে উদ্ভিদগুলা জন্মায়, বালিতে তো সাধারণত উদ্ভিদ তেমন জন্মায় না, যেগুলোও বা কৃত্রিম ভাবে জন্মানো হয় সেগুলাকে বালি দিয়ে ঢেকে দিতে পারে। এবং বায়ু প্রবাহ কিন্তু জলাভূমিকে আবার ভরাট করে মেসোজ উদ্ভিদ তৈরির জন্য প্রস্তুত করতে পারে। যদি বৃষ্টি অঞ্চলে হয়, নিরক্ষীয় অঞ্চল বা নাতিশীতোষ্ণ অঞ্চলে যদি প্রচুর বায়ু প্রবাহ হয়, মৌসুমী বায়ু ছাড়া অস্বাভাবিক বায়ু প্রবাহ হয়, সাইক্লোন হয়, তাহলে কিন্তু সে জলাশয় ভরাট করে আবার উদ্ভিজ্জ তৈরির জন্য নতুন করে মাটি তৈরিও করে দিতে পারে অনেক বায়ু প্রবাহের ফলে। তারপরে তোমার বায়ু প্রবাহ যেমন ভূমি ক্ষয় করতে পারে, সেভাবে মরুভূমি তৈরিও করতে পারে, আবার জলাভূমিকে মেসোজ উদ্ভিদ তৈরির জন্য রেডি করতে পারে। এইসব জিনিসগুলার সাথে সাথে বায়ু প্রবাহ কিন্তু আসলে পরোক্ষভাবে সব বিষয়গুলাকে, উদ্ভিদের সব জৈবিক কার্যগুলাকে নিয়ন্ত্রণ করে। এই জন্য বায়ু প্রবাহটাও কিন্তু একটা খুব ভাইটাল প্রভাবক। উদ্ভিজ্জ কোথায় কিরকম হবে সেটার জন্য, উদ্ভিজ্জ নতুন তৈরি হবে কিনা, ও কিভাবে স্থায়ী হবে, কতটুকু স্থায়ী হবে, কোন জায়গায়, এই যেমন বিভিন্ন যে বিপর্যয়গুলো হয় সেই বিপর্যয়ের পরে বায়ু প্রবাহর মাধ্যমেই বিপর্যয় হতে পারে, এবং সেই বিপর্যয়ের পরে আবার বায়ু প্রবাহের মাধ্যমে উদ্ভিজ্জটাকে প্রতিষ্ঠিত করতে পারে বায়ু প্রবাহ। সেই জন্য বায়ু প্রবাহ একটা অনেক প্রয়োজনীয় প্রবাহ। যেমন আলো ছাড়া উদ্ভিদ খাদ্য যেমন তৈরি করতে পারে না, তাপমাত্রা ছাড়া বিভিন্ন জৈবিক কার্যগুলো যেমন নিয়ন্ত্রণ হয় না, জীব বাঁচতে পারে না, পানি ছাড়া তো বাঁচতেই পারে না কোনো উদ্ভিদ। সাথে সাথে বায়ু প্রবাহ ছাড়াও কিন্তু এই জন্য উদ্ভিদগুলা নিজেদেরকে সঠিকভাবে টিকিয়ে রাখতে পারে না, বা কোনো বড় ভালো উদ্ভিজ্জ গঠিত হতে পারে না। এই জন্য একটা স্বাভাবিক বায়ু প্রবাহেরও দরকার হয়। এখন তোমরা আমাকে এই অধ্যায়ে কোনো সমস্যা থাকলে কমেন্ট করতে পারো, প্রশ্ন করতে পারো, আমি তোমাদেরকে সেগুলার উত্তর দিতে পারি। আর যদি তোমরা না পড়ে ক্লাসে এইটা পড়ে মানে শুনে থাকো, তাহলে তো তোমাদের অভ্যাস অনুযায়ী তোমরা কোনো প্রশ্ন করতে পারবে না। আমি আগামী ক্লাসে কোন অংশ পড়াবো, তোমাদের সিলেবাসের দ্বিতীয় অংশ পড়াবো। তোমাদের সিলেবাসের খুব সম্ভবত তৃতীয় অংশটা তোমাদের কামরুজ্জামান স্যার তোমাদেরকে পড়িয়েছে, এবং এনভায়রনমেন্ট সায়েন্স অংশ থেকে মনে হয় তোমাদেরকে ফ্লাড অংশটা পড়ানো হয়েছে। বাকি অংশগুলো আমি পর্যায়ক্রমে ক্লাস করাবো। আমি এই ক্লাসটাকে 2 ভাগ করে করালাম, তার কারণ হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিকস ছিল ইকোলজির, বিশেষ করে তোমাদের ভেজিটেশন স্টাডির জন্য। এখন ভেজিটেশন স্টাডির এই মূল বিষয়গুলাই, মানে ভেজিটেশনের, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে ভেজিটেশনের গঠন এবং ভেজিটেশন ফেনোলজি। যার জন্য এইটা যদি তোমরা ভালো করে না পড়ো, তাহলে ওই ফেনোলজি কিন্তু তোমরা বুঝতে পারবে না। আমি চাই তোমরা আগামী ক্লাসে প্রস্তুত হয়ে বসবে, এবং আমি
দ্বিতীয় অধ্যায়টা পড়াবো তোমাদের। সিলেবাস যদি সাথে থাকে তাহলে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের সিলেবাস হচ্ছে কনসেপ্টস অফ ভেজিটেশন স্ট্রাকচার, ফেনোলজিক্যাল অ্যাসপেক্ট ইন প্ল্যান্ট কমিউনিটিস। প্ল্যান্ট কমিউনিটি এবং ভেজিটেশন এই দুইটা জিনিস বুঝতে হবে, কিন্তু না বুঝলে এই মানে তোমাদের এই পুরা সিলেবাসটাই কিছুই বুঝতে পারবে না। তোমাদের পুরা সিলেবাসটাই কিন্তু সিনিকোলজির উপর, অটোইকোলজি তোমরা অনার্সে পড়েছো ভালো করে। আমি চাইবো তোমরা আগামী ক্লাসে দ্বিতীয় অধ্যায়ের জন্য প্রস্তুত হয়ে বসবে এবং ক্লাস করবে। ক্লাসের স্টুডেন্ট সংখ্যা কিন্তু খুবই কম। কয়জন আছো? আহমেদ মতিউর, শাহিদুজ্জামান শুভ, শারমিন হেপি, শামিম মামুন। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমাদের তো কোনো প্রশ্নই নাই। আমি কি এন্ডে যাব? এন্ডে গিয়ে শেষ করব? এই এন্ডে দিই না, ক্রসে না দিয়ে। ওটা দিছি, এখানে আসছে।